এগারো বছর পর নেত্রকোনায় চলছে জেলা বিএনপি সম্মেলন। যোগ দিয়েছেন সালাউদ্দিন আহমদ। কাউন্সিল ঘিরে মেহেরপুরে তৃণমূলে উচ্ছ্বাস। জাকসু নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে ঢিলে ঢালা ভাব। দুপুরের পর জমে ওঠার আশা, প্রার্থীদের নানা আশ্বাস। মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে 4 বাসের সংঘর্ষ, আহত অন্তত 25 যাত্রী। দুর্ঘটনার পর 1 ঘন্টা বন্ধ ছিল ঢাকামুখী লেনে যান চলাচল। পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল 32 বস্তা টাকা। রয়েছে স্বর্ণালংকার, রূপার গহনা সহ বিদেশি মুদ্রাও। চলছে গণনা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 11 বছর পর নেত্রকোনায় চলছে জেলা বিএনপি সম্মেলন। এখন এতে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা শুরুতেই সরাসরি সেখানে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৌণ ভূমিকা পালন করবে, মুখ্য ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে, আমাদেরকে পালন করতে হবে। আমাদের ভোটাধিকার যাতে আমরা নিশ্চিতভাবে উৎসর্গভাবে পালন করতে পারি, প্রয়োগ করতে পারি, সেই রকম পরিবেশ আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা যদি মনে করি আগামী দিনে সেই নির্বাচন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হোক, তাহলে আমাদের সবাইকে সেই ভূমিকা পালন করতে হবে। আপনাদের কাছে আহ্বান জানাই, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে এমন নজির স্থাপন করবেন যাতে পৃথিবীর মানুষ, পৃথিবীর সকল দেশ দেখতে পায় বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে। আপনাদের সবাইকে এই পর্যায়ে ধন্যবাদ জানাই। যদি প্রয়োজন হয় কাউন্সিল অধিবেশনের আগে আবার আপনাদের সাথে কথা বলবো। এই পর্যায়ে আপনাদের সাথে এই কথা শেষ করলাম। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারুণ্যের অহংকার, এই দেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমি এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই কাউন্সিল শুরু হওয়ার আগে কিভাবে কাউন্সিল হবে সুন্দরভাবে, আপনারা আপনাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে আমরা কথা বলবো। খোদা হাফেজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বক্তব্য রাখছিলেন, সরাসরি সেখানে ছিলাম। এদিকে দীর্ঘ 17 বছর পর মেহেরপুরে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপি সম্মেলন। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। আমরা এই বিষয়ে আরো জেনে নেব। সহকর্মী রামিজ আহসান যুক্ত হচ্ছেন এখন। রামিজ, সম্মেলনের সবশেষ কি পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে, নেতারা কি বলছেন? কিছুক্ষণ আগে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্যে উত্তোলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় এবং সেখানে পায়রা উড়িয়ে এই প্রোগ্রামের আলোচনা শুরু করা হয়। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এখানে বিপুল পরিমাণ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন উপস্থিত হয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করি, এখানে জেলা বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন জাভেদ মাসুদ মিল্টন, তিনি এখন বক্তব্য রাখছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। জাভেদ মাসুদ মিল্টন রাখছেন। এছাড়া এখানে এই অনুষ্ঠানে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের
সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল এবং আহ্বায়ক সম্মেলনের খুলনা বিভাগীয় আমান রয়েছেন। আমরা এখানে বৈরী আবহাওয়ার কারণে জাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণায় ঢিলে ঢালা ভাব। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, তাই প্রার্থীদের প্রচারণাও কম। আশা দুপুরের পর থেকে প্রচারণা জমে উঠবে। এবার জাকসু নির্বাচনে 179 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 এবং এজিএস পদে লড়ছেন 16 জন। গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয় প্রচারণা। এদিকে জাকসু হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত রাতে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে। এমন শিক্ষার্থীদের আবাসিক হলে অবস্থান না করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে চলছে জাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণা। এ বিষয়ে আরও একটু জেনে নিতে চাই। ক্যাম্পাস থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। প্রার্থীরা প্রচারণায় বের হয়েছে কিনা, এখন ক্যাম্পাসের এই মুহূর্তের চিত্র কেমন একটু জানতে চাই আপনার কাছ থেকে। যদি বলতে চাই যে না, এখনো পর্যন্ত সকাল থেকে আমরা দেখিনি যে দলগতভাবে দলবদ্ধ হয়ে কেউ প্রচারণা চালাচ্ছেন। তবে আমরা কিছুক্ষণ আগে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনী একটি প্যানেল ঘোষণা করবেন এবং এর জন্য কিন্তু তারা শহীদ মিনার চত্বরে এসে হাজির হয়েছেন, যেটি প্রস্তুতি কিন্তু চলছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই প্যানেলটির ভিতরে ভিপি পদে কেউ না থাকলেও এজিএস পদে এবং অন্যান্য পদগুলোতে রয়েছে। আর যেটি জানতে চাচ্ছিলেন যে বর্তমান ক্যাম্পাসের কি দেখছি, আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আমরা তেমন কাউকেই দেখতে পাচ্ছি না যে তারা বাহিরে এসছেন। তবে আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি যে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু প্রার্থীরা এক এক করে যাচ্ছেন এবং তারা তাদের ভোট প্রার্থনা করছেন এবং তাদের ভোটারদের বিভিন্ন ধরনের তারা আশ্বাস দিচ্ছেন এবং তা বাস্তবায়নের জন্য তারা কিন্তু কথা দিচ্ছেন। যে যেভাবে পারছে তারা কিন্তু কথা দিচ্ছেন এবং সব প্রার্থীরই কিন্তু বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে সাজানো, সুন্দর করে রাখার নানা সুব্যবস্থাপনার সব বিষয় কিন্তু তুলে ধরছেন। আসলে কেউই কিন্তু আমরা শুনিনি যে কোনো ইয়েতে, সবাই কিন্তু পজিটিভলি কিন্তু শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করছেন। তো এখন পর্যন্ত যদি বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত দলবদ্ধভাবে কাউকে আমরা দেখিনি। তবে হলগুলোতে এককভাবে ভোট কামনা করছেন এমনটি কিন্তু আমরা শুনেছি। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে। মাদারীপুরের শিবচরে 4টি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন 25 জন। সকালে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায় চালক নিয়ন্ত্রণ হারালে ঢাকামুখী গোল্ডেন লাইন পরিবহনের বাস ডিভাইডারের উপর উঠে যায়, এতে আহত হয় 5 জন। এ সময় পেছনে থাকা দ্রুত গতির আরও 3টি বাসেরও সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় গাড়িগুলোর সামনের অংশ। আহত হয় অন্তত 20 যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে যান চলাচল। প্রথম মাথার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পরে মাঝে ওই গাড়িটা করছে, পরে খোলার একটা গাড়ি এনে লাগছে, খোলা গাড়িটা লাগার পর আবার টুঙ্গিপাড়া এটাই পাশে টুঙ্গিপাড়াটা আসলো, টুঙ্গিপাড়া বেড়ে গেছে গা, টুঙ্গিপাড়া এটা আবার এনে করে আসলো, এটা আবার মাথাগুলো একটা এটা পিছিয়ে মেরে দিচ্ছে। সাদা দাগের ক্রসিং এর এই পাশে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল বাসে থেকে আমার ডান ধরে আমার মাইরে দিতে। সংবাদ সারা দেশ থেকে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বন্দরনগরীর 2 নম্বর গেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আমরা আরও একটু জেনে নিতে চাই। সহকর্মী শহীদুল সুমন এখন যুক্ত হচ্ছেন। সুমন, বিক্ষোভরত শিক্ষার্থীরা কি বলছেন, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই, বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, প্রথমে একটি আসলে কারেকশন দেয়, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, এখানে বিভিন্ন সংগঠন অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলেন, গণ অধিকার পরিষদ সহ জামাতে ইসলাম সহ অন্যান্য যেসব সংগঠন রয়েছে, বিভিন্ন সংগঠন এনসিপিও আমরা দেখছি এখানে তারা সমর্থন জানিয়েছেন এবং প্রায় ঘন্টা খানিক ধরে এখানে সড়ক অবরোধ করে বিভিন্ন পয়েন্টে, যেহেতু এই 2 নম্বর সড়কটি আসলে
সড়ক, এখানে 3-4টি সড়কের আসলে সংযোগস্থল, ফলে এই সড়ক যান চলাচল বন্ধ হয়ে তখন কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি আসলে বেড়ে যায়। আমরা দেখছি যারা এখানে বিক্ষুব্ধরা রয়েছেন তারা ব্যারিকেড সৃষ্টি করে এবং টায়ার জ্বালিয়ে কিন্তু এই যে সড়কের যে গাড়ি চলাচল সেখানে আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং তারা বিক্ষোভ করছেন। তারা আসলে বলছেন যে গতকাল ভিপি নুরুর উপর যারা হামলা চালিয়েছে তাদের যেমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, তেমনি কিন্তু ফ্যাসিবাদী বিরোধী দলের সাথে যুক্ত কিংবা তাদের যে নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি তাদেরও আসলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা আসলে বলছেন যে কোনোভাবেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, গতকাল ভিপি নুরুর উপর যারা হামলা চালিয়েছে সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য খতিয়ে দেখার কথা বলছেন, তেমনি কিন্তু এই যে যারা বিচারের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা আমরা দেখছি। এখানে দীর্ঘক্ষণ যেহেতু সড়ক বন্ধ রয়েছে, যারা এখানকার পথচারীরা রয়েছেন যারা দূর দূরান্তে গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু পায়ে হেঁটে কিন্তু তারা যে আমরা এখানকার যারা বিক্ষুব্ধরা রয়েছেন তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি। তারা আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি সেটি আসলে পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না এবং তারা কিন্তু আরো সামনে কিন্তু আরো কিন্তু কঠোর কর্মসূচি দেওয়ার মতো কর্মসূচিও তারা আসলে কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন। সেখান থেকে কোনো কর্মসূচি আসলে কিন্তু তারা সেটি করবে না। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে আসলে আপনাদের দাবিটা কি? এখানে সড়ক বন্ধ করেছেন কেন? আমরা সড়কটা বন্ধ করছি প্রকৃতপক্ষে আপনারা জানেন কালকে আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের অগ্রনায়ক, 24-এর অগ্রনায়ক ভিপি নূরের উপর প্রশাসন ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। সেই হামলার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করছি। আমরা আজকের আন্দোলন থেকে একটা প্রশাসন এবং সরকারকে মেসেজ দিতে চাই, আসলে কার উদ্দেশ্যে কি জন্য বা আমাদের দলের ধন্যবাদ। আমরা শুনছি যে কার ইন্ধনে আসলে এই হামলাটি হয়েছে সেটি যেমন খুঁজে বাইর করার কথা বলছেন, সেই সাথে যারা জড়িত তাদেরকে আসলে ব্যবস্থা গ্রহণের কথা বলছে। শাওন। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। ভোলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পৌর 3 নম্বর ওয়ার্ডের মসজিদ-ই নববী এলাকায় নিজ বসতঘরের সামনে থেকে উদ্ধার করা হয় সাইফুল্লাহ আরিফের মরদেহ। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। নিহতের পরিবার জানায় গতরাতে নিজ বাড়িতেই ছিলেন আরিফ। সকালে নামাজ পড়তে বের হয়ে ঘরের সামনে তার মরদেহ দেখতে পায় স্বজনরা। পুলিশ জানায় মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ভারী কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মনু, ধলাই সহ বিভিন্ন নদ নদী আর পাহাড়ি ছড়া মৌলভীবাজারের এসব জায়গা থেকে কিছুতেই যেন থামানো যাচ্ছে না বালু উত্তোলন। নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে দিন দুপুরে অবৈধভাবে মেশিন আর ড্রেজার দিয়ে অবাধে বালু তোলা হচ্ছে। এতে ঝুঁকিতে পড়েছে অনেক ব্রিজ, কালভার্ট। বাড়ছে নদী ভাঙনের ঝুঁকি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেও আটকানো যাচ্ছে না বালু খেকোদের দৌরাত্ম্য। মৌলভীবাজার কমলগঞ্জ সড়কের চৈত্রঘাট এলাকার ধলাই সেতু বালু উত্তোলনের কারণে বছর 2 আগে ভেঙে যায় ব্রিজটি। পাশেই নতুন করে তৈরি হচ্ছে আরেকটি সেতু, তবে সেখানে বালু উত্তোলনে সেই চিত্রটা আছে আগের মতোই। সদর আর কুলাউড়ার মনু নদী থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি ছড়া সবখানেই বালু উত্তোলনের হিড়িক। বাদ যাচ্ছে না গুরুত্বপূর্ণ অনেক সেতু এলাকা। প্রকাশ্যে দিনে দুপুরে দেদারসে বালু তুলছে প্রভাবশালীরা। অবৈধভাবে বসানো হয়েছে ড্রেজারও। শুধুমাত্র এটি বাংলাদেশেই সম্ভব যে একটি ব্রিজ এত কোটি টাকার ব্রিজ, শত কোটি টাকার নির্মিত ব্রিজটি চালু হওয়ার আগে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের ব্রিজটি আজ হুমকির সম্মুখীন। পুরান ব্রিজও ভাঙ্গিয়া গেল গিয়া, এখন নতুন একটা ব্রিজ এটাও ভাঙ্গিয়া যাইব গিয়া বালু তোলার কারণে। এভাবে প্রতিনিয়ত বালু তোলায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। হুমকিতে বাড়িঘর সহ ফসলি জমি। প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্থানীয়রা। অবৈধভাবে তুলে এখন নিয়ম নীতি মানেন না, মানে এরা কিতা করা যায়? এত কিছু করা যাইতো না। আমরা গাঙ্গর সাইডে মানুষ আছি, এরা লাই খুব বিভ্রান্তির মাঝে পড়ছি। আমরা গড় আছিল এর নাম আতকার জায়গার ভিতরে, আমরা গড় এখন বন্ধ বানাইছি। আইনে আছে সেতু কালভার্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনার 1 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। অভিযান আরও জোরদারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। প্রতি মাসে রেগুলার আমরা অনেকগুলো মোবাইল কোর্ট হচ্ছে, যাদেরকে আমরা ধরতে পারছি তাদেরকে জেল হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে।
জেলায় ২৬টি বালুমহলের মধ্যে ইজারা দেওয়া হয়েছে ১৭টি, কিন্তু ইজারাদারদের বিরুদ্ধেও নীতিমালা অমান্যের অভিযোগ রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সংবাদ সারা দেশে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আগুনে পড়ল কক্সবাজারের হোটেল মোটেল জোনের একটি ঘর। রাতে শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় একটি ঝুপড়ি ঘরে আগুনের সূত্রপাত হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের হোটেলে থাকা পর্যটকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছে। মিলেছে ৩২ বস্তা টাকা, স্বর্ণালংকার, বিদেশি মুদ্রা সহ নানা সামগ্রী। এখন গণনা চলছে। এ বিষয়ে আরো জানবো, সহকর্মী এটিএম নিজাম যুক্ত হচ্ছেন। এখন নিজাম, টাকা গণনা এখন কোন পর্যায়ে রয়েছে? এবার মনোবাসনা পূরণের বিশেষ কোনো চিঠি কি মিলেছে? ৪ মাস ১৮ দিন পর এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 10টি লোহার সিন্দুক এবং 4টি ওই ট্রাঙ্ক খোলা হয়েছে। আর এর মধ্যে পাওয়া গিয়েছে 32 বস্তা টাকা। আর এই টাকার সঙ্গে মিলেছে প্রচুর মনোবাসনার চিঠি। বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য অসংখ্য চিঠি দিয়েছেন বিভিন্ন নারী পুরুষ নামে। এছাড়াও রয়েছে পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে নিয়েও বেশ কিছু চিঠি। আর সবচেয়ে বেশি চিঠি রয়েছে দরিদ্র শ্রেণীর লোকজনের এবং যুবক কিশোরদের, যারা মনোবাসনা বিশেষ করে ওই প্রেমের সম্পর্ক পূরণের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন। কেউ চিঠি দিয়েছেন দারিদ্রতা দূরের জন্য এবং কেউ চিঠি দিয়েছেন ও এই দাম্পত্য কলহ নিষ্পত্তির জন্য। এরকম বিভিন্ন কারণ। এটিএম নিজামকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।